এখন ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, মুড আছে এখন? মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ভাঙর আজকে মডেল হয়েছে, দিকে দিকে ভাঙর তৈরি হবে 2026-এ। দিকে দিকে ভাঙর তৈরি হবে, কেউ আটকে রাখতে পারবে না। বোমগুলি পিস্তল একদিকে থাকবে ওদের দিকে, আমাদের দিকে থাকবে সংবিধান। আমরা লড়ে নেবো, ওদের কত বোমগুলি পিস্তল আছে, আমাদের সংবিধান দিয়ে ওদেরকে প্রোটেক্ট করে দেবো, লড়ে নেবো ওদের সামনে। তাই অনুরোধ, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনাদের ভালোবাসা, আস্থা আমি কি 5 বছরে বিক্রি করে দিয়েছি? আজকের দিনেও বলছি, আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম না, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমি কেন ছেড়ে দিয়েছি? আপনারা ভরসা করে যে ভোটটা আমাকে দিয়েছেন, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তাই অনুরোধ করব, সামনের দিন আসছে, ভরসা আস্থা রাখবেন, আপনাদেরকে পাশে পেলে লড়াইটা আরো বেশি করে করতে পারবো। কেন আসছি? দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, ভাঙড়ের বেশ কয়েকজন বৈধ ভোটারকে ডিলিট করে দিয়েছে। আমার কাছে যে কটা খবর এসে পৌঁছেছে, তাদের মধ্যে কয়েকজনকে আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, রেসপন্স করেছে, তাদেরকে নিয়ে আমি কলকাতা হাইকোর্টে একটা অ্যাপ্লিকেশন করেছি তাদের হয়ে। তারা অ্যাপ্লিকেশন করেছে, অর্থাৎ আগামী দিনে মামলা হবে। বৈধ ভোটার তারা কেন বাদ পড়লো এই মর্মে একটা কাজ করেছি। আর একটা কাজ করেছে কি, ভাঙড়ে 11,500 তুমি একটু পিছিয়ে যাও তো, এই এটা পিছিয়ে আসো তো, তাহলে পিছন দিক থেকে ওদের দেখতে সুবিধা হবে। 11,500 ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন। যা পরিস্থিতি, তারা নাকি আর ভোট দিতে পারবে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে ভোটের আগের দিন পর্যন্ত তাদের যদি সমস্যার সমাধান হয়ে যায়, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সম্মান জানিয়েও আমার মনে হচ্ছে এটা হাস্যকর হয়ে উঠছে আমাদের কাছে। এবার এই 11,500 মধ্যে যদি কেউ ইচ্ছে করে আমি কন্টেস্ট করতে চাই, পারে তো নাকি? কেউ যদি চায় আমি প্রার্থী হব, তাহলে প্রার্থী হতে পারবে না। তাহলে রাইট কেস এক্সারসাইজ করতে পারছে না। এদিকে নির্বাচন ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, আমরা কন্টেস্ট করব, ঠিক কথা, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, ঠিক কথা। তার আগেও আমি দুটো অপশন রেখেছি। প্রথম অপশন হচ্ছে, রাজ্যের সরকারের প্রধান এখন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিম বাংলায় সব থেকে বড় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেসের কোন নেতার মুখে এখন আর 60 লাখ লোককে বাইরে রেখে নির্বাচন করা যাবে না, এটা শুনতে পাচ্ছেন? কদিন আগে কিন্তু ওরা ধর্নায় বসেছিল, কদিন আগে কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করছিল। কিন্তু দিনের শেষে যে ভাঙড়ের 11,500 ভোটার, সারা পশ্চিম বাংলায় 60 লাখ মতো ভোটার, তারা এখন আতঙ্কে আছে, ভোট দিতে পারবে কি পারবে না। এই পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছে, এটা জোর গলায় বলছে না যে যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লেয়ার হচ্ছে, দাঁড়াও না বাবা, যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করব না, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, আমরা চাই, আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক কিন্তু চরম বিরোধী, আপনারা জানেন। উঠতে বসতে সেই দলের নেতাদেরকে আমি চোর বলি, চোরগুলোকে আমি চোর বলি, ভালো লোককে আমি চোর কোনোদিন বলি না। তারপরে বলছি, এই মুহূর্তে পশ্চিম বাংলার সব থেকে বড় দলটার নাম তৃণমূল কংগ্রেস। তার সুপ্রিমো একবার ঘোষণা দিক, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করব না। এ কথা মমতা ব্যানার্জি একবার বললে, মমতা ব্যানার্জির পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, ভাঙড়ের 11,500 মানুষের স্বার্থে, রাজ্যের 60 লক্ষ মানুষের স্বার্থে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলবে আমরা পশ্চিম বাংলার মানুষ ভয় করব। কিন্তু তারা এখনো বলছে না কেন? আমরা রাজনৈতিক দল ছোট, এই সবে আমাদের গাছ বীজ বপন হয়েছে। আমরা 294টা সিটে যদি ক্ষমতা ধরতে পারতাম আজকের ডেটে, তাহলে মমতা ব্যানার্জিকেও বলতে লাগতো না, আমরা বলতাম প্রথম ভোট বয়কট করছি।
যারা 294টা সিটে বলে একজনের ছবিতেই হবে, একজনই প্রার্থী, সেটা মমতা ব্যানার্জি, তার মানে তাদের দলটা কত হেভিওয়েট তাদের কথা অনুযায়ী। তাহলে আজকে মানুষের পাশে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? এরা বলতে পারে ভোট দাও সমস্যা মিটে যাবে। আরে ভাই, এখন কোন সরকারের আমলে আছি আমরা? গতকাল পর্যন্ত তো, এখন যদিও নির্বাচন কমিশনের, কিন্তু এখন আমি এমএলএ, আজকে আমি সই করে এসেছি বিধানসভাতে। আমি জিজ্ঞাসা করলাম কতদিন পর্যন্ত এমএলএ থাকবো? বোর্ডটা খুলে দেবো গাড়ি। এমএলএ না হয়ে এমএলএ বোর্ড লাগিয়ে ঘোরা অন্যায় হবে। বললাম না, এখন আপনাদের পিরিয়ড আছে। যদি নওশাদ সিদ্দিকী এমএলএ এখন হয়, তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চিত হবে মমতা ব্যানার্জি। তাহলে আপনাদের আমলে 60 লক্ষ মানুষের নাম কাটা গেল, কিছু করতে পারছেন না, আবার আগামী দিনে বলবেন আমাকে ভোটে নিয়ে আসো, আমি তোমার নাম ঠিক করে দেবো। এই গাঁজাগুড়ি তথ্য আমাদের কাছে না দেন আগামী দিনে, এটাও আমরা বলবো। এখন আপনি ক্ষমতায় আছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, আপনি সমস্যার সমাধান করতে পারেননি। আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, আপনি সমস্যার সমাধান করতে পারেননি। নিচে নামিয়ে দাঁড়ানো, অত ঠেলাঠেলি হচ্ছে কেন? নেতৃত্বরা ছাড়া কেউ উপরে উঠবেন না। কি বলছে আপনারা বুঝতে পেরেছেন? যে এই মুহূর্তে এই সমস্যা থেকে উতরাবেন কি করে? দুটো রাস্তা, একটা হচ্ছে আইনি লড়াই, আর একটা পশ্চিম বাংলার রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এই সমস্যা সমাধান না হলে আমরা কি করব? ভোট বয়কট করব। সর্বপ্রথম কাকে ডাক দিতে হবে? যারা ধর্নায় বসেছিল। ধর্নায় বসেছিল তো, ধর্নায় বসেছে মানে মানুষের জন্য বসেছে। এবার প্রকৃত অর্থে মানুষের জন্য ধর্নায় বসেছে না নিজের গদিটাকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছে, তাহলে দেখা যাবে। তাহলে ভোট বয়কটে ডাক দেওয়া হোক, কি আপনারা সহমত তো নাকি? যদি আমি দেখুন, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি অধিকাংশ তৃণমূল কংগ্রেসের বিপরীতে আমরা, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যদি পশ্চিম বাংলার ভোট বয়কটের ডাক দেয়, আমরা সহমত হবো তো তার সাথে? অন্তত একটা জায়গায় যাবো, কারণ ভাঙড়ের 11,500 আর রাজ্যের 60 লক্ষ ভোটার আজকে আতঙ্কিত আছে। তবে মমতা ব্যানার্জির ওপরে ছেড়ে দিয়ে আমি চুপ করে বসে থাকার ছেলে নয়, আপনারা জানেন। গত পরশুদিন এর প্রতিবাদ সভা আমি করেছি, কোন রাজনৈতিক দল এটা কিন্তু করেনি এখনো পর্যন্ত। গতকালকে প্রতিবাদ সভা আমরা করেছি, আইএসএফ করেছে। কোন রাজনৈতিক দল যদি করে থাকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যদি করে থাকে, আমাকে বলবেন, তাহলে বলবো আইএসএফ আবার অন্যান্য দলগুলো করেছে। এবং আজকে শনিবার মালদাতে, রবিবার মুর্শিদাবাদে, আর সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে আমি মামলা দায়ের করেছি। কি মামলা দায়ের করেছি আপনাদের জানতে হবে, যে অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় ভোট করতে দেওয়া যাবে না, ভোটটাকে বন্ধ করতে হবে, হয় পোস্টপোন করতে হবে, নাহলে এই নোটিশকে বাতিল করতে হবে। কাদের সাথে বলেছি? ওই 60 লক্ষ ভোটের মধ্যে হয়তো আমার 6000 ভোট পেতে পারি, কিন্তু ও নিয়ে আমি একবারের জন্য ভাবি না। বা 60 লাখই আমি পেতে পারি, সেটা আমার কাছে বড় কথা নয়। পশ্চিম বাংলার 60 লাখ মানুষ আজকে আতঙ্কিত আছে, শুধু নয়, ওই 60 লাখের পরিবারও আতঙ্কিত আছে। প্রায় 3 থেকে 5 কোটি মানুষ আতঙ্কিত আছে। আর গণতন্ত্রের উৎসব 5 কোটি মানুষকে আতঙ্কে রেখে সুষ্ঠু সম্পূর্ণ হতে পারে না। আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে আতঙ্ক মুক্ত করতে হবে, গণতন্ত্রের উৎসব একসাথে উদযাপন করব, সেই মর্মে আমি সুপ্রিম হাইকোর্টে ছুটেছি। হাইকোর্টে গিয়ে আজকে আমি অ্যাফার্ম করেছি, যে এই মর্মে যে দাবিগুলো রেখেছি, তার মধ্যে গুটি কয়েক দাবি আপনাদের বলছি। প্রথম দাবি আমাদের আছে, যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন 60 লক্ষ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় ভোটকে হয় বাতিল করতে হবে নোটিফিকেশনকে, অন্যথায় নোটিফিকেশনকে পোস্টপোন করতে হবে। কার জন্য চেয়েছি? শুধু কি আমি আমার জন্য চেয়েছি? আমার গদির স্বপ্ন নয়, আমার মানুষকে ভালো থাকাটাই হচ্ছে আমার বাস্তব চিন্তার মধ্যে পড়ে। আর কি চেয়েছি? দেখবেন এই 60 লক্ষর মধ্যে গল্প শোনাচ্ছে 2-4 লক্ষ নাকি ভেরিফাই হয়ে গেছে, কিন্তু কে হয়েছে তার নামটা ডিলিট হয়ে গেল না তার নামের পাশ থেকে অ্যাডজুডিকেশন সরে গেল, আমরা কিন্তু কেউ জানতে পাচ্ছি না। আমাদের দাবির মধ্যে হচ্ছে প্রত্যেক দিন কত করে মানুষ ডিলিট হচ্ছে বা নাম সরে যাচ্ছে, তার ডেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মানুষ যাতে দেখতে পায় তার ব্যবস্থা হোক। লুকোচুরির ব্যাপার নয়, জানতে হবে কার্ডটা থাকলো আর কার্ডটা ডিলিট হলো,
তখনই তো বোঝা যাবে কটা মুসলমানের, কটা দলিতের, কটা আদিবাসীর নামকে এরা কেটে দিল আর কজনের নামকে এরা পাস করালো, সেটাও আমরা জানতে পারবো। ওটা দিনের আলোর মতো পরিষ্কার রাখতে হবে, পাবলিক ডোমিনে সেটাকে পাবলিশ করতে হবে, এ দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যারা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের কারো যদি নাম ডিলিট হয়ে যায় তার কাছেও নোটিশ পাঠাতে হবে তোমার নাম ডিলিট হয়েছে, আর কারো নাম যদি অ্যাডজুডিকেশন সরে যায় তারও কাছে নোটিশ পাঠাতে হবে। এই মর্মে আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি, এনটিআর এসআইআর পর্বটাকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি যে এই পর্বটাই কতটা যুক্তিসঙ্গত, কতটা আইনসঙ্গত, সেই মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি। কিন্তু মুসলমানদের মাসিয়া সাজে যারা, মুসলমানদের জন্য খুব চিন্তিত যারা, আজকে 60 লাখ ভোটারের মধ্যে প্রায় 40 লাখের অধিক নাকি মুসলমানের নাম পড়েছে, তাদের কথা যারা খুব চিন্তা করে, শুধু কান্নাকাটি করে, ভোট আসলে মুয়াজ্জিমদের মাইনে মাত্র 500 টাকা বাড়িয়ে মুসলমানদের ভোট নিতে যারা চায়, রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে হিজাব পরে টুপি পরে সারাদিন রোজা না রেখে যারা মুসলমানদের ভোট চুরি করতে যায়, তারা কোথায় এখনো কেন করতে চায়নি? এই আওয়াজটা তুলতে হবে আমাদেরকে। তারা কোথায়? যাকে বিজেপি দালাল বলে সেই কিন্তু বিজেপির এখন তো মনে হচ্ছে একটা শাখা সংগঠন, একটা শাখা সংগঠন মনে হচ্ছে না? কটা বাজে? কটা বাজে গো? আচ্ছা সাইডে গিয়ে বলো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা একটু দূরে করতে পারছে তো, মাইক থেকে দূরে, মিটে যেত সমস্যা। ঠিক আছে, সবাই বলবে। হ্যাঁ দাঁড়াও না, আমার শেষ করতে দাও। হ্যাঁ হ্যাঁ, জনসংযোগে এসছি তোমাকে, তোমার শোনার জন্যই তো। হ্যাঁ আসতে তোমাদের কি বলা আছে, এরকম দিকে একটা মাইক বন্ধ রাখতে হবে, সেটা কথা বল। তা আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে তারা কোথায় আজকে? বিপদে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? আমি কিন্তু অনেক আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে? খেয়াল আছে কি বলুন তো? ওয়াকাফকে খেয়েছে, ওয়াকাফ আইনকে মানবো না বলেছিল, রাতের অন্ধকারে কিন্তু ওয়াকাফ আইনটাকে মেনে নিল। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের সাথে পশ্চিম বাংলার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সমানভাবে কিন্তু মেনে নিয়েছিল। এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বেঁচে আছে। এই নটোরিয়াস ক্রিমিনালের করা কারো মামলা নয়, মমতা ব্যানার্জির করা মামলা নয়, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলার জন্য। আমাদের মতো গুটি কয়েক মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম, এই ওয়াকাফ সংশোধনী আইন সংবিধান বহির্ভূত। এই ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে বৃহত্তর মুসলিম সমাজের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে। এই মর্মে একাধিক কারণ তুলে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখন আপনার পাড়ার কবরস্থানটা, আপনার এলাকার মসজিদটা, এই মাদ্রাসাটা, ঈদগাহটা, খানকাটা, ওয়াকফ সম্পত্তিটা যেটা বেঁচে আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের করা মামলার জন্য। জানতে হবে। তখনও কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। আজ থেকে 1-1.5 মাস আগে যান, আমার ফেসবুক পোস্টগুলো খুঁজতে থাকুন, প্রিভিয়াস পোস্টগুলো দেখুন, ওখানে দুটো কথা আপনি পাবেন। প্রথম কথা লেখা আছে দেখবেন যে ওয়াকাফকে খেয়েছে, ওবিসি কে খেয়েছে, এসআইআর কে খাবে।